দর্শক, মার্কেন্টাইল ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আরটিভির মনের কথা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নুসরাত সাবরিন চৌধুরী, পাওয়ার্ড বাই পেনিবুনন। আমরা সবাই কথা বলি স্বপ্নের কথা, সাফল্যের কথা, এগিয়ে যাওয়ার কথা, কিন্তু সমাজের এক বড় অংশ আজও প্রতিদিন লড়াই করছে নীরবে নিঃশব্দে। যাদের কণ্ঠ শোনা যায় না, যাদের কষ্টকে বলা হয় সহ্য করে নাও, সেই সুবিধাবঞ্চিত মানুষগুলোর মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা আসলে কতটা ভাবি? দারিদ্র্য, বঞ্চনা, সহিংসতা কিংবা অনিশ্চয়তার ভেতর দিয়ে প্রতিদিন বেঁচে থাকার মানুষগুলোর মানসিক যন্ত্রণা অনেক সময় চোখে দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে তা গভীর ক্ষত তৈরি করে। আজকের মনের কথাতে আমরা কথা বলবো সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী ও কমিউনিটিতে মানসিক স্বাস্থ্য ও সহায়তা নিয়ে। এই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন মাহমুদা সাইকোলজিস্ট, যিনি দেশ ও বিদেশে বিভিন্ন কমিউনিটির মানুষের মানসিক স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন কাজ করে আসছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, থ্যাংক ইউ নুসরাত। স্বাগত আপনাকে আজকে আমাদের অনুষ্ঠানে। আপু, আপনার দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা আছে, সেই জায়গা থেকে যদি প্রথমেই একটু জিজ্ঞেস করি যে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী যারা আছে তাদের মানসিক স্বাস্থ্যের বিষয়গুলো আমাদের সাধারণ সমাজে যারা আমরা সুবিধা পাচ্ছি, অনেকে শুধু প্রিভিলেজ, তাদের মানসিক স্বাস্থ্য থেকে কতটুকু আসলে আলাদা? নুসরাত, প্রথমে আমরা একটু বলি যে আমরা খুব ছোট করেই যদি বলি যে আসলে আমরা যারা সাধারণ মানুষ বা আমাদের পার্থক্যটা কোথায়। সুবিধা বঞ্চিত যখন বলছি তার মানে হচ্ছে তারা তাদের জীবনের যে মৌলিক সুবিধাগুলো রয়েছে বা সুযোগগুলো রয়েছে, একজন মানুষ হিসেবে বাঁচবার জন্য যেই অধিকারগুলো নিশ্চিত করা দরকার, মূলত আসলে তাদের সেই জায়গাটায় বড় একটা গ্যাপ রয়ে গেছে। তার মানে যখন আমি আসলে আমার খাদ্য, আমার বাসস্থান বা আমার চিকিৎসা ব্যবস্থা, আমার শিক্ষা, যখন আমি এই জায়গাগুলো বা আইনি সুরক্ষা আমি যখন পাচ্ছি না, তার মানে তখনই আমার ক্যাটেগরিটা আমি সুবিধা বঞ্চিত একজন, মানে আমরা কি বলি এটাকে হিউম্যান রাইটস ল অনুযায়ী, যে একজন মানুষ হিসেবে পৃথিবীতে বেঁচে থাকবার তার যে মৌলিক জিনিসগুলো দরকার, যখন আমরা এগুলো তাদেরকে নিশ্চিত করতে পারছি না, তখনই আমরা আসলে তাদেরকে বলছি সুবিধা বঞ্চিত। আর খুব স্বাভাবিকভাবেই যে বেঁচে থাকবার জন্য আমাদের যেই বিষয়গুলো নিশ্চিত করা দরকার, যখন আমরা সেই জিনিসগুলো কাউকে নিশ্চিত করতে পারছি না, তার মানে তার বেঁচে থাকাটাই সেখানে আসলে একটা সংগ্রামের। সেই জায়গাটায় সে যখন প্রতিনিয়ত যুদ্ধ করছে, খুব স্বাভাবিকভাবেই সাধারণ যে মানুষগুলো যে তার মৌলিক চাহিদাগুলো পূরণ হচ্ছে বা যে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে বড় হচ্ছে, তার সাথে তার একটা পার্থক্য তৈরি হবেই। সুতরাং সেই জায়গাটায় তার মানসিক স্বাস্থ্যের কথা যদি আমরা চিন্তা করি, আমরা বলে থাকি যে সুবিধাবঞ্চিত মানুষের ক্ষেত্রে দ্বিগুণ সম্ভাবনা থাকে তার মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা তৈরি হবার। একদমই তাই। অনেক ধন্যবাদ আপু, খুব সুন্দর করে বলেছেন। সেই জায়গা থেকে আরেকটা চলে আসে যে আপনি যেহেতু দেশে বিদেশে বিভিন্ন কমিউনিটিতে আসলে কাজ করেছেন, এই কাজগুলোতে এমন কোনো গল্প বা অভিজ্ঞতা রয়েছে কিনা যা এটা আপনাকে এখনো নাড়া দেয়? এরকম যদি আসলে বলতে হয়, সেটা আসলে অনেক গল্প আছে এরকম। বিশেষ করে আমি যখন দেখি যে সুবিধা বঞ্চিত যখন বলি, তার মধ্যেও কিন্তু অনেক ধরনের ক্যাটেগরি থাকে। যেমন আমরা বলি যে বৈষম্যের শিকার যখন হয়, যে সহিংসতার ক্ষেত্রে যদি চিন্তা করি, আমরা জানি যে বঞ্চিত যখন বলছি তখন সবাই আসলে সেটার মধ্যেই পড়ে, ওই জনগোষ্ঠীর মধ্যে। কিন্তু তারপরেও বিশেষ করে নারী, শিশু, প্রবীণ যারা আছে, তো এই ক্যাটেগরির মানুষগুলো কিন্তু আরো বেশি অসুবিধার মধ্যে পড়ে। তা আমি যদি আসলে এরকম দেখি যে আসলে আমার অভিজ্ঞতা থেকে যে আমি এত বেশি নারীদের এরকম কষ্টের গল্প দেখেছি, কারণ আমি যেহেতু বিশেষ করে কাজ করেছি, আমি আমার রিফিউজি কনটেক্সটে যেমন কাজ করার অভিজ্ঞতা রয়েছে, পাশাপাশি যুদ্ধপ্রবণ এলাকাতে আমার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তো এই যুদ্ধপ্রবণ যে এরিয়াগুলো রয়েছে, আমরা যুদ্ধের সময় আসলে কি দেখি, যুদ্ধের নৃশংসতাকে বাড়ানোর জন্য মানুষ কিন্তু ভয়াবহ সহিংসতা তৈরি করে ওই জায়গাটা। এবং তার মূল যে জায়গাটা হয়, যে আমি যদি বলি যে কি করে, যুদ্ধের মূল অস্ত্র পুরুষরা খুব শক্তিশালী থাকে, তো পুরুষদেরকে কি করা হয়, ওখানে পুরুষ শূন্য করে দেবার একটা প্রচেষ্টা থাকে। এবং সেই জায়গাটায় যখন একজন পুরুষকে মেরে ফেলা হয়, তো ওই পুরুষের যে স্ত্রী থাকেন, যিনি পরিবারের সবাই, তার যে বাচ্চারা থাকে, তখন কিন্তু আলটিমেটলি তারা ভীষণ ভালনারেবল হয়ে যান। তো আমার কাছে আসলে এরকম প্রচুর গল্প আছে, যে গল্পগুলো আমি নিজেকে আমি মনে করি যে একই সাথে আমি সৌভাগ্যবান যে আমি আসলে তাদের ওই দুঃখের জায়গায় দাঁড়িয়ে আমি শোনার সৌভাগ্য রেখেছিলাম, একটু স্বস্তির জায়গা হতে পেরেছে। কিন্তু পাশাপাশি এটা আমার জন্য যে অভিজ্ঞতার পাশাপাশি এটা ভীষণ কষ্টের, যে যখন আমি এই জিনিসগুলো
খুব কাছ থেকে দেখেছি বা আমি যখন শুনেছি, তখন অনেক সময় অ্যাজ এ সাইকোলজিস্ট আমারও অনেক সময় প্রসেস করতে অনেক অসুবিধা হয়েছে। তো আমি সব সময় বলি যে এরকম অনেকগুলো ঘটনার মধ্য থেকে আমার একজন নারীর কথা খুব মনে পড়ে। সেটা হচ্ছে আমি যখন বাংলাদেশে হচ্ছে ইউএনএইচসিআরে কাজ করতাম, রোহিঙ্গা রিফিউজিদের মানে একটা ছিল। তো একজন নারী হচ্ছে তার 3টা বাচ্চা নিয়ে এসেছিল। 2টা হচ্ছে তার টুইন বেবি, একটা মেয়ে একটা ছেলে বাচ্চা, আর একটা হচ্ছে তার 3 বছরের বাচ্চা, এবং তার আরও 3টা বাচ্চা ছিল। তার স্বামীকে হচ্ছে তার সামনে মানে একদম কুপিয়ে টুকরো টুকরো করে কেটে ফেলা হয়েছে। তার দুই ভাইকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। তার বোনকে রেপ করা হয়েছে, এবং তার বাচ্চাটাকে মানে একটা ছোট বাচ্চা ছুঁড়ে পানির মধ্যে তার সামনে ফেলে দেওয়া হয়েছে। মানে একটা মানুষের মানে অনেক রকমের ট্রমা, মানে একটা মানুষই আসলে অনেক কিছু রিপ্রেজেন্ট করে। এই জন্য আমি সবসময় বলি যে এই গল্পটা হচ্ছে আমার জন্য সবচেয়ে বেশি টাচি ছিল, যে মানে একটা মানুষের এত কিছুর পরে সে আসলে কিভাবে সার্ভাইভ করবে। এবং সে প্রায় 3 দিন মানে ওই যে শক যেটা ছিল, যে তার মিউট হয়ে যাওয়া, শকে হচ্ছে সে 3 দিন কথা বলতে পারেনি। আমি 3 দিন তার কাছে গিয়েছি, আমি বসে থেকেছি, পরে আমি তাকে হসপিটালে রেফার করার পরে তাকে মেডিসিন দেওয়ার পরে সে 3 days লেটার মানে কথা বলতে পেরেছিল। এবং সে যখন আমার কাছে গল্পগুলো সে বলছিল, মনে হচ্ছিল যে সে মানে কোয়াইট নর্মাল, বিকজ শি ওয়াজ নট ক্রাইং। এবং আমি আসলে ট্রাই করছিলাম যে সে কান্না করুক। তো এরকম প্রচুর কমিউনিটির নিয়ে সার্ভিস দিতে গিয়ে আমার কাছে অনেক গল্প আছে এরকম। আমি যদি আসলে গল্পগুলো বলে কখনোই শেষ হবে না একদম এরকম। আমরা এই যে যারা এই এক্সপিরিয়েন্স গুলো করেছেন, খুবই ভয়ঙ্কর একটা নৃশংসতার মধ্য দিয়ে আসলে গেছেন, তাদের ট্রমা নিয়ে আমরা আসলে একটু শুনবো আপনার কাছে। তার আগে যদি যে আপনি বলছেন যে এটা কিন্তু আপনার নিজের জন্য প্রসেস করাটা একটা বড় রকমের একটা বিষয়, এই সুবিধাবঞ্চিত কমিউনিটি বলি বা এই যারা রেফিউজি ক্যাম্পে এইগুলোতে আসলে কাজ করতে গেলে মানসিক স্বাস্থ্য সেবা সহায়তা যে দিচ্ছেন, তার চ্যালেঞ্জগুলো সব থেকে বেশি কি হয়? আমাদের ক্ষেত্রে যেটা হয় যে ওখানে অনেক প্রতিষ্ঠান আছে, বিশেষ করে যেগুলো হচ্ছে জাতিসংঘের যেই প্রতিষ্ঠানগুলো আছে বা এজেন্সিগুলো আছে, ওরা সবসময় একটা জিনিস চেষ্টা করে, সেখানে হচ্ছে স্টাফ ওয়েলবিং এর একটা পোর্শন থাকে। কিন্তু অনেক আইএনজিও বা অনেক লোকাল এনজিওর ক্ষেত্রে যেটা হয় যে তাদের আসলে বাজেট বা ফান্ডিং এর কারণে তাদের কিন্তু এই সুযোগটা থাকে না। সেক্ষেত্রে চ্যালেঞ্জ তো আসলে আমরা সবাই ফেস করি সমান পরিমাণ। কিন্তু যারা আমরা ফিল্ডে মুভ করি, ডিরেক্ট আমরা যখন এক্সপিরিয়েন্স করি, যখন আমরা এই কমিউনিটি পিপলদের সাথে কাজ করি, খুবই স্বাভাবিক যে এটা আমাদের সেকেন্ডারি লেভেলে এটা হওয়ার একটা সবসময় হাই চান্স থাকে, সেকেন্ডারি ট্রমা আমরা যেটা বলি। তো সেই জায়গাটায় চ্যালেঞ্জ বলতে হচ্ছে যে আমাদের এই সাপোর্ট সিস্টেমটা যদি তখন ভালো না থাকে, তো এটা আসলে সব জায়গা থেকে আমার পরিবারের সাপোর্ট প্রয়োজন, বিকজ উই আর ডুইং সামথিং ডিফারেন্ট। আমরা যখন এই ক্রাইসিস টাইমে কাজ করি, তখন কিন্তু আমাদেরও ঠিক একই রকম খাওয়া ঠিক থাকে না, ঘুম ঠিক থাকে না, লং ওয়ার্কিং আওয়ার্স, খুব হার্ড ওয়ার্কিং যায়, এক্সট্রা স্ট্রেস থাকে। তো সেই জায়গাগুলো নিয়ে হয় কি, যে যদি পরিবার বা আমার যদি চারপাশের এনভায়রনমেন্ট ভালো থাকাটা একটা মানে প্রধান শর্ত আসলে এই চ্যালেঞ্জটা। যাদের অনেক সময় দেখা যায় যে আমরা যারা হার্ডশিপ করতে যাই, হার্ডশিপ কাজে যাই, তখন দেখা যায় যে আমাদের পরিবার ওখানে নিয়ম নেই। নিয়ম বলতে কি, যে আসলে ওই রিস্কের মধ্যে আসলে অর্গানাইজেশন আমার ফ্যামিলিকে নিতে চায় না, যে আমার সেফটি সিকিউরিটি, হ্যাঁ আমার সেফটি সিকিউরিটি তারা দেওয়ার চেষ্টা করে হাইস্ট, কিন্তু আসলে তো ফুল ফ্যামিলির দেওয়া সম্ভব না তাদের জন্য। সুতরাং এটা একটা বিগ চ্যালেঞ্জ, যে আপনি যখন একা কাজ করছেন, দিন শেষে আপনি একা যখন ঘরে ফিরে যাচ্ছেন, এটা খুব দুঃখজনক, যে তখন আসলে ওই লোনলিনেসটা কাজ করে। বা ফ্যামিলি আবার প্রপার ফ্যামিলি বন্ডিং না থাকলে ডিস্ট্যান্ট রিলেশনশিপের ক্ষেত্রে অনেক মানে প্রবলেম ক্রিয়েট করে। তো এইটা একটা বড় চ্যালেঞ্জ থাকে সব সময়। এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করার জন্য আপনি নিজে আসলে কি টিপস ফলো করেন বা নিজের লাইফের আপনার কৌশলগুলো কি? আচ্ছা, নুসরাত, এটা আসলে আমি নিজে যেটা টের পাই যে এটা ট্রু যে একজন সাইকোলজিস্টের কিছু তো আমরা ইনবিল্ট অনেক কিছু না নিয়ে আসলেও আমরা বেসিক কিছু স্কিলস বা কাজ করতে করতে এমন একটা অ্যাডাপ্টেশন তৈরি হয়, আমরা আসলে অনেক ডিফিকাল্ট সিচুয়েশনকেও মোটামুটি পারি। অন্যদের চেয়ে আমাদের হয়তো টলারেন্স লেভেলটা একটু বেশি থাকে। হ্যাঁ, এটা ট্রু যে আমরা যেটা করি সেটা হচ্ছে যে অনেকেই যে জিনিসগুলো জানে কিন্তু অ্যাপ্লাই করে না। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের আসলে অ্যাপ্লাই করার একটা প্রচেষ্টা থাকে, যে আই এম ফিলিং ব্যাড, আচ্ছা আমি জানি যে আমার এখন ডিস্ট্র্যাক্ট করা দরকার, আমার স্ট্রেসটা রিলিজ করার জন্য আমার কি কি করা দরকার। যেই কথাগুলো আমি আমার ক্লায়েন্টকে বলি, আমি আসলে সেই জিনিসগুলো
নিজের উপরও অ্যাপ্লাই করা হয়। অ্যাপ্লাই করি কিনা সেটা। আবার আমি আসলে মোস্টলি যে ট্রাই করি, আমি খুব মানে নেটওয়ার্কিং পছন্দ করি। আমি আমার পরিবারের মানুষের সাথে কথা বলতে পছন্দ করি, বন্ধুর সাথে কথা বলতে পছন্দ করি, একটু গুড রেস্ট নিতে পছন্দ করি, আমার নিজের থাকার জায়গাটাকে আমি খুব কমফোর্টেবলি একটু রাখার চেষ্টা করি, যাতে আমার দিন শেষে ঘরে ফিরে একটু আরাম লাগে, একটু মনে হয় যে না মানে আমি সারাদিন অনেক একটা ডিফিকাল্ট সিচুয়েশনে ছিলাম, ঘরটা আমার খুব কমফোর্টেড। আমি আসলে নিজেকে একটু ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করি, বিকজ আই এম অলওয়েজ ওয়ার্কিং। একদমই। এবং এটা আসলে আমরা আমাদের প্রত্যেকের লাইফে আসলে ইমপ্লিমেন্ট করতে পারি। আপনি যে যারা দারিদ্র, সহিংসতা বা সামাজিক বঞ্চনার শিকার, তাদের তো এক্সপিরিয়েন্সটা কিছুটা আমরা আসলে আজ করতেও পাচ্ছি। এই যে তাদের মানসিক স্বাস্থ্যের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে যে বিষয়গুলো, এই প্রেক্ষাপটে মানসিক স্বাস্থ্য সহায়তা আসলে কতটুকু জরুরি এবং কতটা কার্যকরভাবে বাংলাদেশেও সেটা প্র্যাকটিসটা হচ্ছে? এই যে যারা সুবিধা বঞ্চিত, ডেপ্রাইভড পপুলেশন বলছি আমরা, তাদের জন্য আসলে আমাদের দেশে এখনো খুব একটা ওয়েল স্ট্রাকচার্ড কিছু কিন্তু ডেভেলপ করেনি। কারণ আমরা যদি বলি কারা করছে হচ্ছে যে প্রাইভেট সেক্টর বা এনজিও লেভেলে কিছু কাজ করছে, কিন্তু এনজিও লেভেলের কিন্তু একটা বড় লিমিটেশন রয়েছে। তাদের সবকিছু ডিপেন্ড করে হচ্ছে ফান্ডিং এর উপর। হ্যাঁ, তাদের এই ফান্ডিং এর উপর ডিপেন্ড করছে, এবং এটা একটা প্রজেক্ট ওয়াইজ, মাইট বি 1 year 2 years, ওরা 18 মাস 36 মাস বলছে, কিন্তু তারপরে কি হবে? এই যে সাস্টেইনেবল যে একটা কমিউনিটি ডেভেলপমেন্ট সিস্টেম বা মেন্টাল হেলথ সিস্টেম যে চালু করা প্রয়োজন, সেটা আসলে রাষ্ট্রীয়ভাবে যদি না করা হয় তাহলে আসলে এই মানুষগুলো সাপোর্ট পাবে না। আমরা হয়তো রেসপন্স ফেজে যেতে পারবো কিনা জানে না, বাট আমরা কিন্তু প্রিভেন্টিভ ফেজেও নেই। আমরা কিন্তু অ্যাওয়ারনেস রেইজ করতে পারছি না। আমাদের মিডিয়া কভারেজ প্রয়োজন, আমাদের প্রচুর কথা বলা দরকার। এই যে আমরা এখানে সেটে বসে কথা বলছি, আসলে কজন মানুষের কাছে এই কথাগুলো গিয়ে পৌঁছাচ্ছে, তাই না? ঘুরে ফিরে আসলে যারা আমরা মেন্টাল হেলথ নিয়ে কাজ করি, যারা আমরা মিডিয়ার সাথে জড়িত, ওই মানুষগুলোই হয়তো এই বিষয়টা দেখব, কিন্তু তার বাইরে আসলে কতজনের কাছে পৌঁছে দিতে পারছি। তো এই জন্য আমার মনে হয় যে আমরা যদি এটা রাষ্ট্রীয় পর্যায়ে যদি আরেকটু ইনিশিয়েটিভ নেই, বা এই ব্রডার মিডিয়া কভারেজ, আরও প্রোগ্রাম, রেডিও, টেলিভিশন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রত্যেকটা জায়গায় যখন আমরা কাজ করব, সোশ্যাল মিডিয়ায় আরও বেশি কথা বলা প্রয়োজন, যাতে করে ওই প্রান্তিক মানুষটার কাছে এই তথ্যটা গিয়ে পৌঁছায় যে তোমার মেন্টাল হেলথ জরুরি, তুমি তোমাকে ভালোবেসে এই কঠিন সিচুয়েশনে তুমি ডিফিকাল্ট টাইমের মধ্য দিয়ে যাচ্ছ, বাট স্টিল দ্যার ইজ এ হোপ। বেঁচে থাকাটাই হচ্ছে একটা বড় আশীর্বাদ, এবং তোমার জন্য হোপ রয়েছে। তো এই জায়গাগুলো যখন আমরা ক্রিয়েট করতে পারবো, তখন হচ্ছে মানুষ, আমার মনে হয় যে আর একটু সচেতন হবে, এবং অ্যাক্সেস অ্যান্ড অ্যাভেলেবিলিটি, অ্যাফোর্ডেবল সার্ভিসের কথা বলছি। কমিউনিটি ক্লিনিকে অনেক আগে একটা প্রস্তাব ছিল যে একজন অন্তত সাইকোসোশ্যাল ওয়ার্কার থাকবেন, যিনি বেসিক কথাগুলো বলতে পারবেন। এটার জন্য নট নেসেসারিলি আমরা অনেক সময় বলি আমাদের হচ্ছে সাইকিয়াট্রিস্টের অভাব, আমাদের সাইকোলজিস্টের অভাব, থাকুক অভাব, কিন্তু আসলে তারপরেও আসলে আমাদের যা আছে তাই নিয়ে কি করতে পারছি। আমরা অনেকেই আছি যারা সাইকোসোশ্যাল সার্ভিস প্রোভাইড করতে পারি, এটার জন্য মেন্টাল হেলথ ব্যাকগ্রাউন্ডের দরকার নেই, তাই না? তো সেই মানুষগুলোকে ট্রেন আপ করা, তাদেরকে একটা পুলে নিয়ে আসা, এই যে প্রত্যেকটা জেলায় জেলায় এরকম একটা সুযোগ থাকা, তো আমার মনে হয় এরকম একটা সাপোর্টিভ সিস্টেম যদি আমরা অ্যাটলিস্ট স্টার্ট করতে পারি, তাহলেও কিছুটা হলে তাদেরকে আমরা সাপোর্ট করতে পারবো। একদমই। আপু, এই যে আন্তর্জাতিক সংস্থার সাথে আপনার কাজ করা দীর্ঘদিনের অভিজ্ঞতা, এবং যে বিদেশে যে কমিউনিটির মেন্টাল হেলথের যে বিষয়গুলো, সেখানে কোন কোন বিষয়গুলো আসলে আজকে আমরা আমাদের কমিউনিটি লেভেলে অ্যাপ্লাই করতে পারি, যেটা তাদের সার্ভিস নেওয়ার জায়গাটাকে আরেকটু বাড়িয়ে দিতে পারে? এই যে আন্তর্জাতিক সংস্থাগুলো যে কাজ করে, ওরা কিন্তু খুব মানে মোস্টলি যে ইগুলো করে সেটা হচ্ছে যে ওরা কিছু গ্রুপ সেশন অ্যারেঞ্জ করতে চায়, যেটা আমি বললাম যে অ্যাওয়ারনেস করছি আমরা, ফোকাসড গ্রুপ ডিসকাশন হয় ওখানে, গ্রুপ থেরাপিউটিক কিছু অ্যাপ্রোচ আছে, যেগুলো আসলে আন্তর্জাতিক সংস্থাগুলো যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে তাদের একটা বড় হচ্ছে যে ওরা চেষ্টা করে যে যেখানে কোনো সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট নেই, সেখানে কিভাবে মেন্টাল হেলথ সার্ভিসটা এনশোর করা যায়। সুতরাং তারা হচ্ছে ওই কমিউনিটি পিপলদেরকে নিয়ে ওদেরকে ট্রেন আপ করায়, ওদেরকে ইনভলভ করে, ওদেরকে মেন্টাল হেলথের উপরে বেসিক কিছু নলেজ দেওয়া হয়। তখন তারা কি করে, কমিউনিটি পিপল দ্বারা কমিউনিটি পিপল হচ্ছে গিয়ে সাপোর্টেড হয়। এইটা হচ্ছে এনজিওর একটা ব্রডার মানে কি বলে স্ট্র্যাটেজি থাকে, যে যাতে করে কি হয় আমার মেসেজটা সহজে পৌঁছে যায়। কারণ আমি একজন মানুষ বাইরে থেকে আসব, আমার কথা যতটা সহজে তারা গ্রহণ করবে, তার
চেয়ে বেশি সহজে গ্রহণ করবে তার কমিউনিটির কোনো রিপ্রেজেন্টেটিভ, যেমন একদমই বলে। তাই। আমরা সবসময় বলি যে একটা কমিউনিটির যারা হেড থাকেন, যেমন মসজিদের ইমাম হতে পারেন, স্কুলের টিচার হতে পারেন, তারপরে হচ্ছে রাজনৈতিক প্রতিনিধি হতে পারেন, যে যারা হচ্ছে আমরা বলি কমিউনিটি চ্যাম্পিয়ন্স যারা, তাদেরকে হচ্ছে ট্রেন আপ করে, মানে এটা হচ্ছে একটা এনজিওর প্রসেস। কিন্তু এই প্রসেসটাতে যদি আমরা ফলো করি, আমরা ঠিক একইভাবে যদি তাদেরকে কানেক্ট করতে পারি, তাহলেও কিন্তু আমরা আসলে সহজে তাদের কাছে এই সার্ভিসটা অর্থাৎ পৌঁছে দিতে কমিউনিটি পারবো। লিডার, পরিবার এবং স্থানীয় সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, এদের Exactly. ভূমিকাগুলো আসলে অনেক বেশি Exactly. গুরুত্বপূর্ণ। এই বিষয় নিয়ে আপু আমরা আরো আসবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আপনারা দেখছেন মনের কথা অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বেনিবুনন। বিরতির পর আমরা গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আরো আলোচনা করব। আর টিভির সাথেই থাকুন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় মনের কথা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেনিবুনন। আজকের পর্বের বিষয় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী ও কমিউনিটিতে মানসিক স্বাস্থ্য ও সহায়তার গল্প। স্টুডিওতে আমাদের সাথে আছেন সাইকোলজিস্ট মাহমুদা। আপু, আমরা অনেক বিষয় নিয়ে আসলে কথা বলছিলাম। আবার যদি একটু ফেরত আসি, যেখানে আমরা তাদের শরণার্থী যারা আছে, বস্তিবাসী বা প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের মানসিক স্বাস্থ্যর যেই সমস্যাগুলোর মধ্যে দিয়ে তারা যায় বা তাদের ট্রমা কতটা গভীরভাবে তারা এটা কাজ করে এবং এটা সুস্থ হতে আসলে কতটুকু সময় লাগে আপনাদের অভিজ্ঞতার প্রেক্ষিতে যদি বলেন। আচ্ছা, আমি যেমন শুরুতেই বলছিলাম যে ওরা বেশি ঝুঁকির মধ্যে থাকে। তার মানে হচ্ছে যে ঝুঁকির মধ্যে থাকাটা অনেকগুলো ফ্যাক্টরস কাজ করে। তার মধ্যে হচ্ছে যে যখন আসলে ওরা তো ওদের আপব্রিঙ্গিংটাই হয় একটা ডিফিকাল্ট Situation এ, কিন্তু কিছু যে ব্যাপার আছে, যেমন আমরা সুবিধাবঞ্চিত যখন বলছি এর কিন্তু অনেকগুলো ক্যাটেগরি আছে। যেমন মাত্র তুমি মেনশন করলে যে কেউ হচ্ছে ভাসমান জীবন যাপন করছে, কেউ হচ্ছে গিয়ে হচ্ছে মাইগ্রেটেড হয়ে আসছে, ফোর্সবলি মাইগ্রেটেড যেটাকে আমরা বলি, তাই না? জোরপূর্বক যেই অভিবাসন, যেই প্রক্রিয়াটার মধ্য দিয়ে যদি কেউ আসে, অথবা ন্যাচারাল ডিজাস্টার যেমন আছে। তো এই মানুষগুলোর যখন হঠাৎ করে কোনো ক্রাইসিস ক্রিয়েট করে, সেটা কিন্তু মানে এই ক্রাইসিস ইনডিউসড কিছু প্রবলেম ক্রিয়েট করে। তার মানে হচ্ছে যে এই ক্রাইসিস ইটসেলফ হচ্ছে তাদের এটা বাড়িয়ে দিচ্ছে। কিন্তু আবার কিছু ব্যাপার আছে, ওই জনগোষ্ঠীর মধ্যে কিন্তু কিছু মানুষের প্রি এক্সিস্টিং মেন্টাল হেলথ ইস্যুস থাকে। তার মানে অলরেডি তাদের কিন্তু কিছু মানে মেন্টাল হেলথ সমস্যা থেকে থাকে, কারণ আমাদেরও যেমন থাকে কমন। তার মানে প্রি এক্সিস্টিং প্লাস হচ্ছে এই যে আমরা বললাম ক্রাইসিসের মাধ্যমে তৈরি হওয়া বা অ্যাডভার্সিটি, যেটা আমরা বলি অ্যাডভার্সিটির কারণে যেই প্রবলেম ক্রিয়েট করে, আবার পরবর্তীতে আরেকটা ধাপে তাদের প্রবলেম ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকে। সেটা হচ্ছে এইড রিলেটেড। এটা শুনতে মানে এটা হয়তো আমরা অনেকেই জানি না। এইড রিলেটেড বলতে আমি বোঝাতে চাচ্ছি যে এই যে আমরা যারা তাদেরকে হেল্প করছি, যেমন আমি আমার দেশের যদি ফেনীর ঘটনাটা নেই, ফেনীতে যে বন্যাটা হলো, বন্যা পরবর্তীতে যখন তাদেরকে এইড দেয়া হচ্ছিল, প্লেন থেকে তাদেরকে অনেক খাবার ছুঁড়ে ফেলা হচ্ছিল, তো যখন তাদের হেলিকপ্টারে করে খাবারগুলো দেয়া হচ্ছিল, কি হচ্ছে? স্বভাবতই যিনি পাওয়ারফুল তিনি কিন্তু অনেকগুলো গ্র্যাব করতে পারছেন, যিনি সিক, যিনি অসুস্থ, একজন প্রেগনেন্ট উইমেন, সে কিন্তু ওখানে লাফিয়ে ঝাঁপিয়ে কিন্তু নিতে পারছে না। আর ওখানে তখন কেউ কাউকে কিন্তু হেল্প করছে না, বিকজ এটা খুব ডিসঅর্গানাইজড। সবাই তখন নিজেকে সেভ করার ক্ষেত্রে নিজের ফুড সিকিউরিটিটাকে এনশিওর করার জন্য যার যার মতো করে নিচ্ছিল। তার মানে এই যে এইড রিলেটেড, আবার অনেক সময় যখন ক্যাশ অ্যাসিস্ট্যান্স, ঘর করে শেল্টার অ্যাসিস্ট্যান্স দিচ্ছে, কারো ঘর করে দিচ্ছে, কেউ হয়তো একজন বৃদ্ধ মহিলা, সে জানেই না ওখানে হচ্ছে এই সুবিধাটা দেয়া হচ্ছে, সে হয়তো গেলই না। যখন এইড দেওয়া হলো যে আচ্ছা ঠিক আছে সবাই পেয়েছে, তিনি পান নাই, বা ঘরের জন্য এনশিওর করা যে তাকে শেল্টার কিট দেয়া হবে, হয়তো আমার জন্য বাঁশ, আমার জন্য হয়তো মানে দড়ি বা রশি বরাদ্দ, কিন্তু আমি আসলে জানি না আমার কখন যে আনতে হবে। তারা তো আবার যারা এইড দিচ্ছেন তারা তো রোজ রোজ এসে দিবেন না, এনলিস্টেড করে গেলেন, সে পেল না। তো এরকম অনেকগুলো রিজনে তাদের কি হয় যে আমরা বলি যে এইড রিলেটেডও কিছু মেন্টাল হেলথ স্ট্রেস তাদের তৈরি হয়। আর আমরা তো খুব স্বাভাবিকভাবেই জানি যে হুট করে যখন কোনো ক্যাটাস্ট্রফি তৈরি হয়, তখন কিন্তু কি হয় তাদের মধ্যে অ্যাকিউট একটা স্ট্রেস, বিকজ এখানে হিউজ লসের ব্যাপার থাকে, লস অফ লাভড ওয়ান্স, লস অফ প্রপার্টি, লস অফ বিলঙ্গিংনেস, লস অফ মানে সোশ্যাল স্ট্রাকচার, তো সবকিছু তো চলে যায়, তাই না? লস অফ আইডেন্টিটি। তো এত কিছুর মধ্য দিয়ে একজন মানুষ আসলে কতটা সুস্থ স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকবে তার জীবনে। একদমই। আমরা যে কোনো ক্যাটাস্ট্রফিতে আসলে দেখি যে সবাই কিন্তু যে ফিজিক্যাল হেলথ এবং যেই লসগুলো আসলে খুবই দৃশ্যমান সেটাতে কিন্তু ফোকাসটা করা হয়, বাট মেন্টাল হেলথটা তো অনেক বেশি উপেক্ষিত থাকে এবং ওই পর্যন্ত
মনে হয় না মানুষ আসলে যায়। তো সেখানে আসলে সরকারের এন্ড থেকেও আরো কি ধরনের প্রচেষ্টা গ্রহণ করা উচিত? এই যে আমরা আসলে ছোট করে যেটা বললাম যে আসলে রাষ্ট্র যদি এই ইনিশিয়েটিভটা না নেয় তাহলে খুব বড় কিছু আমরা করতে পারি না সেই জায়গাটায়। তো ওই যে বললাম যে এটা একটা সাপোর্টিভ সিস্টেম বোধ হয়, যে আমাদের মনে হয় এরকম একটা সিস্টেম থাকা দরকার, যে সিস্টেমের মধ্য দিয়ে গেলে যে আমাদের ভাগ করা থাকবে, যে আমরা যখন এরকম কোনো একটা অ্যাডভার্সিটির মধ্য দিয়ে যাব, আমাদের কিন্তু প্ল্যান ছিল না, না এইরকম বন্যার সময় আমাদের কি করণীয়, গভর্নমেন্টও কিন্তু খুব মানে দিশেহারা ছিল। প্রায় ব্যক্তিগত উদ্যোগে আমরা অনেক কিছু করার চেষ্টা করেছি, কিন্তু সেটা কি ছিল, ডিসঅর্গানাইজ ছিল। কিন্তু গভর্নমেন্টের ক্ষেত্রে যেটা, গভর্নমেন্ট বলতে কি আসলে এখানে মিনিস্ট্রি অফ হেলথ, ডিজি হেলথ রয়েছে, তারপর আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় রয়েছে, এনআইএমএইচ রয়েছে, তো ডিজাস্টার রয়েছে। তো এই সমস্ত মানুষগুলো যখন একটা স্পেসিফিক স্ট্র্যাটেজি যদি তারা ডেভেলপ করতে পারে, একটা মানে আমাদের এরকম এমার্জেন্সি পুল থাকা দরকার, যেই পুল থেকে যে কোনো সময় তারা যেন ওয়েল ইকুইপড থাকবে, তারা রেডি থাকবে, তারা নলেজেবল থাকবে, তারা স্কিল থাকবে, যে তারা গিয়ে যেন ওখানে সার্ভ করতে পারে মানুষকে। তাদেরকে সবাই মেন্টাল হেলথ ফার্স্ট এইড বলি, সাইকোলজিক্যাল ফার্স্ট এইড বলি, তাদের এই ট্রেনিংটা থাকতে হবে যে ওই এমার্জেন্সি সিচুয়েশনে কিভাবে তারা তাদেরকে হেল্প করতে পারে। আর এটার জন্য আসলে গভর্নমেন্টের একটা সিস্টেম চালু করা প্রয়োজন, একদম সেটা সমন্বয়টা সাধন করাটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আপু, আমরা দেখি যে শরণার্থী আছে বা এরকম যারা আসলে সুবিধাবঞ্চিত বা প্রান্তিক জনগোষ্ঠীর কিছু কিছু জায়গা থাকে যেখানে আসলে অনেক কিছু আসলে মৌলিক সুবিধাগুলোরও আসলে তারা খুব বঞ্চনার শিকার হয়, সেই জায়গা থেকে তাদের মাঝে কিন্তু একটা অপরাধপ্রবণ মানসিকতাও তৈরি হয়। তো সেটাকে আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? অপরাধপ্রবণ ব্যাপারটা হচ্ছে যে যখন আমার কি বলবো, যে আমার পেটে ভাত নেই, আমি তো আসলে আমার ভাত এনশিওর করার জন্য আমি যে কোনো ধরনের, তখন তো আর আমাকে কোনো নীতি নৈতিকতা বা আমাকে দিয়ে করা যায় না। তো অপরাধ প্রবণ ব্যাপারটা হচ্ছে যে ওইটা একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে যায়, বিকজ এটা একটা সার্ভাইভাল ইস্যু। যখন আমি সার্ভাইভ করতে পারছি না, তো এইটাও খুব স্বাভাবিক। সেইটার জন্যই আমরা যেটা বলি যে যদি আমরা তাদের নিশ্চিতভাবে একটা মানসিক স্বাস্থ্যের জায়গাটা যদি এনশিওর করতে পারি, তাদেরকে নিয়ে যদি আমরা অনেক বেশি ওয়ার্ক করতে পারি, তাহলেও কিন্তু এই অপরাধ প্রবণতাও অনেকাংশে কমে আসে। আর সাধারণত যেটা হয় যে আমরা যেই জনগোষ্ঠীর কথা বলছি সেখানে কিন্তু কেবলমাত্র তারা দায়ী না, তাদেরকে কিন্তু এখানে কি করা হয় যে তাদেরকে যখন আমি দুর্বল আমাকে কিন্তু ইউজ করা হয়, যে তখন দেখা যায় যে এখানে যেই হোস্ট কমিউনিটি থাকে বা আসলে ওর আশেপাশে যেই মানুষগুলো থাকে, কোনো না কোনোভাবে তারা একটা বড় চক্রের মধ্যে জড়িয়ে তাদেরকে ইনভলভ করে, এবং তাদেরও বললাম যে আমার তখন ভাত দরকার, সো আমি আসলে যে কোনো কিছুতে আমাকে ডাকলেই আমি যাব, এটাই খুব স্বাভাবিক। তো এই জায়গাগুলো অপরাধ প্রবণতাকে আমি আসলে এটাকে খুব স্বাভাবিক একটা গতির মধ্যে দেখি, যে আমার মনে হয় ওখানে আমি হলে আমিও বোধহয় একই রকম রোল প্লে করতাম, বিকজ ওই জায়গাটা আমি ফাইট করছি বেঁচে থাকার জন্য, আমার জীবনের মানে এখানে আমার অনেক কিছু স্বপ্ন নিয়ে কিন্তু তারা ওখানে থাকছে না, জাস্ট ওখানে সার্ভাইভ। তো সেই জায়গাটা এটা খুব আমার কাছে মনে হয় খুব ন্যাচারাল একটা ব্যাপার। একদমই তাই। আপু, এই যে যারা সুবিধাবঞ্চিত কমিউনিটিতেও আছে এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেখানে শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সংগঠন, তাদের রোলগুলো আসলে কি হওয়া উচিত এবং অ্যাওয়ারনেস বাড়াতে তাদের জায়গা থেকে আরো, অলরেডি তো কাজ চলছে অনেক কিছু, কিন্তু সেটা স্ক্যাটার্ড অনেকটুকু আমরা বুঝতে পারছি, আরো কোন জায়গা থেকে আসলে কাজ করাটা প্রয়োজন বলে? হ্যাঁ, এই যে আমরা বললাম, আমরা কিন্তু আসলে গভর্নমেন্টের সাথে যে আলোচনাটা করলাম, মূলত গভর্নমেন্ট কিভাবে কাজটা করবে সেটা কিন্তু এই সিস্টেমটা কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলে কাজ করতে হবে, তাই না? কমিউনিটি, আমরা যেমন কমিউনিটি লেভেলের কথা বলছি, কমিউনিটি মিনস কি? আসলে কমিউনিটি মানে তো ওই প্রতিষ্ঠানগুলো, তাই না? আমরা নর্মালি যখন কাজ শুরু করি একটা কমিউনিটিতে, আমাদের প্রাথমিকভাবে যে কাজটা হয় সেটা হচ্ছে যে আমরা কিন্তু ওই ডিস্ট্রিক্টের বা ওই এরিয়ার সমস্ত যারা রিলেটেড যারা মানুষ আছেন, যেমন স্কুলের শিক্ষক যদি বলি, যেটা আমি বললাম যে মসজিদের ইমাম থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন, গণ্যমান্য ব্যক্তি রয়েছেন যারা, তো তাদেরকে আমরা সবাইকে একসাথে ডাকি, তাদেরকে ডেকে আমরা আমাদের প্ল্যানটা শেয়ার করি যে আমরা আসলে কি করতে চাই, আমরা আসলে একটা সেশন করতে চাই, আমরা মানুষকে এই তথ্যগুলো দিতে চাই। কিন্তু প্রথমে আমরা কাদেরকে দিই? প্রথমে আমরা তাদেরকে দিই। কারণ মসজিদের ইমামকে কেন দিই? মসজিদের
মসজিদের ইমাম হচ্ছে যখন মানুষ নামাজ পড়তে আসে তখন উনি যখন ফ্রাইডেতে ওই যে খুতবা পাঠ করেন, তো তখন একটা ব্যাপার থাকে, উনি এই কথাগুলো ওনার জনগোষ্ঠীর মানুষকে বলবেন যে ওই দিন ওই প্রতিষ্ঠানের ওই মানুষগুলো আপনাদের সাথে একটু বসবে, আপনারা প্লিজ এগুলো শুনবেন, এটা শুনলে আপনাদের এটা হবে। কারণ আমি বললে কিন্তু এই কথাটা ওনারা নিবে না, কিন্তু যখন একজন স্কুলের শিক্ষক বলছেন বা একজন ইমাম বলছেন তখন কিন্তু তারা ইন্সপায়ার্ড হচ্ছেন। তো এই যে একটা সিস্টেম, এই সিস্টেমটা হচ্ছে গিয়ে খুব ইম্পর্টেন্ট, যে তাদেরকে মেন্টাল হেলথের ব্যাপারে আগে তাদেরকে অ্যাওয়ার করা, আগে হচ্ছে তাদেরকে আমাদের পিক করতে হবে। এই যে যখন সিস্টেমটা ফলো করা হয় তখন কোনো অভিজ্ঞতা আছে কিনা? কারণ আমরা জানি যে মেন্টাল হেলথ নিয়ে আসলে আমাদের মাঝে অনেক স্টিগমা কাজ করে। স্বাভাবিকভাবে মানসিক স্বাস্থ্য বলে যে কিছু বিষয় আছে, আমরা কি পাগল নাকি বা আমার কমিউনিটির লোকজন, তো এরকম আসলে কখনো কোনো অভিজ্ঞতা হয়েছে কিনা? আমার জীবনের প্রথম মানে সাইকোলজি রিলেটেড জবটা ছিল আমেরিকার জনস হপকিন্স ইউনিভার্সিটির ওদের একটা রিসার্চ প্রজেক্টের আমি রিসার্চ অ্যাসোসিয়েট বা সাইকোলজিক্যাল ইভালুয়েটর হিসেবে আমি জয়েন করি। তো আমাদের যে স্যাম্পল কালেকশনের যে এরিয়াটা ছিল সেটা হচ্ছে যে উত্তরাঞ্চলের গাইবান্ধার একটা প্রত্যন্ত অঞ্চলে ছিল। তো আমরা যখন এই সেশনগুলো করতে যেতাম, যে ওখানকার বাচ্চাদেরকে নিয়ে আসবো, ওদের একটু টেস্ট করব, বিকজ এটা তো একদম কমপ্লিটলি একটা রিসার্চ। তো ওখানে আবার আরও একটা পোর্শন ছিল যে আমরা ওই বাচ্চাদেরকে টেস্ট করতাম, যে প্রেগনেন্ট মায়েদের উপরে একটা অ্যাপ্লাই করা হতো, যে ওদেরকে একটা মেডিসিন দেওয়া হতো এবং প্লাসিবো দেওয়া হতো, মানে দুটোই আর কি, যে ফেক মেডিসিন এবং রিয়েল মেডিসিন দিয়ে দেখা হতো যে যারা ওই মেডিসিনটা পেয়েছে তাদের নলেজ লেভেলটা বাচ্চাদের কেমন বা কগনিটিভ লেভেলটা কেমন। তো এই যে মায়েদেরকে মেডিসিন খাওয়ানোর ব্যাপারে যে রাজি করানোর ব্যাপারটা, যে ওরা আসলে এই মেডিসিনটা কেন খাবে, তো এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে প্রচুর সেশন করতে হতো। তো এটা নিউট্রিশনের সাথে মার্জ করা, নিউট্রিশন প্লাস হচ্ছে ম্যাটারনাল হেলথ এবং মেন্টাল হেলথ একসাথে আমরা কাজ করতাম। তো এমন মানে অনেক হয়েছে, কারণ ওই প্রত্যন্ত অঞ্চল, এই জন্যই বললাম যে ওখানে তো আসলে মানুষ, ওখানে শিক্ষকদেরও কিন্তু অনেক জায়গায়ই তাদের একটু কোথাও একটা আলোর অভাব থেকে গেছে, কারণ তারাও খুব একটা এনলাইটেন হতে পারে না, তাদেরকেও ওই সুবিধা দেওয়া হয় না। তো এরকম আমরা এরকম একবার একটা সেশন করতে গিয়েছি, তো অনেকবারই এমন হয়েছে যে আমাদের কথা শুনবে না, মানুষজন চলে গিয়েছে, অথবা আমরা আসলে ডেটা কালেক্ট করতে গিয়েছি, আমাদেরকে পার্টিসিপেট করেনি। মানে অনেকেই, যেমন অনেক হাজব্যান্ড বিশেষ করে, হয়তো আমরা টিচারদেরকে বা মেম্বারদেরকে বলে টোলে করতাম, মানে কনভিন্স করতে পারতাম, কিন্তু অনেক বাসায় এরকম অনেকবার হয়েছে যে আমরা গিয়েছি, মানে হাজব্যান্ড বলছে না 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 আমার বউ ঠিক আছে। মানে এগুলোই নর্মাল, কারণ এটা আমার দেশের মানুষজনের ওই নলেজটা তো থাকবেই না, এবং তারা চিন্তা করছে যে মেডিসিন খেলে আমার বাচ্চা মরে যেতে পারে, আমার বাচ্চা কি হতে পারে, এরকম মানে যতই আমরা ভালোভাবে এক্সপ্লেইন করি না কেন তারা এটা অনেক সময় নেয় না। এরকম প্রচুর এক্সপেরিয়েন্স আছে, অনেক সময় সেশন থেকে মানে চলে আসতে হয়েছে, খুব মানে এগুলো খুব দুঃখজনক ঘটনা, কিন্তু দিস ইজ দ্য এক্সপেরিয়েন্স। একদমই। তারপর আমরা আশা করি যে বাংলাদেশ আরো আলোর পথে আসবে, সুন্দর একটা সমাজ তৈরি হবে। আপু, অনুষ্ঠানের অনেকটুকু শেষ পর্যায়ে আসছি, একটু যদি জানতে চাই, আমাদের দেশে আমরা গবেষণার দিক থেকে আসলে অনেকটুকু পিছিয়ে আছি, যেহেতু একটা রিসার্চের কথাই চলে আসলো। এই যে মানসিক স্বাস্থ্য সমস্যা এবং তার বিভিন্ন ফ্যাক্টর নিয়ে গবেষণাটা আরো কত বেশি ইম্পর্টেন্ট, এবং আমরা জানি আমাদের ফান্ডিং, মেন্টাল হেলথের বাজেট যথেষ্ট আসলে অপ্রতুল, মানে নেই বললেই চলে। তো সেই জায়গা থেকে আসলে আরো কি ভূমিকা পালন করা উচিত নীতি নির্ধারণের পর্যায় থেকে? মেন্টাল হেলথ নিয়ে আসলে রিসার্চটা এই জন্যই প্রয়োজন, কারণ মানুষের তো জানতে হবে। আমি হয়তো জেনারেলি বলছি, আমাদের মানে WHO-র একটা গবেষণা থেকে বা একটা রিসার্চ থেকে, গ্লোবাল রিসার্চ থেকে আমি বলার চেষ্টা করছি যে আচ্ছা ঠিক আছে, সাধারণ মানুষের হচ্ছে 15% ডিপ্রেশন, আচ্ছা ঠিক আছে, সুবিধা বঞ্চিত বা যারা এই জনগোষ্ঠীর মধ্যে পড়েছে তাদের হচ্ছে গিয়ে 22 থেকে 25%। এই যে আমি WHO-র গবেষণা থেকে বলছি যে হ্যাঁ, এই এতগুলো মানুষের ডিপ্রেশন হয় বা এতগুলো মানুষের অ্যাংজাইটি হচ্ছে, সাইকোসিসের পরিমাণ বা কি হচ্ছে, যে ঠিক আছে সাধারণ মানুষের 1 থেকে 2, আচ্ছা ঠিক আছে সুবিধাবঞ্চিত মানুষের 3% হয়ে যাচ্ছে। এই যে আমি কথাগুলো যে বলছি, এই কথাগুলো মানে একটা গবেষণা যেমন বলছে, WHO কি করেছে, হয়তো সে গ্লোবালি অনেকগুলো দেশের কিছু মানুষকে নিয়েছে, কিন্তু আমার দেশের প্রিভেলেন্স কেমন, আমার দেশের মানুষজনের আসলে কোন কোন ফ্যাক্টরসগুলোর জন্য তাদের এই প্রবলেমগুলো হচ্ছে, তো আমাদের তো আসলে আরও জানা দরকার, আরও কথা বলা দরকার। তো আমার কাছে মনে হয় এই জিনিসগুলো নিয়ে যারা এইখানে রিসার্চের এই জায়গাটায় মোস্টলি একাডেমিয়া ভালো কাজ করতে পারবে। তার মানে ইউনিভার্সিটি লেভেলে যারা রয়েছেন, যারা শিক্ষক রয়েছেন, যারা দীর্ঘদিন থেকে এই কাজগুলো করছেন, তারা একটা বড় ভূমিকা পালন করতে পারেন। আবার আরেকটা ব্যাপার আছে, মানে এটা শুনতে খুব, মানে আমি একটু বলি, এটা শুনতে একটু শোনালেও, যে আমাদের স্টুডেন্টদেরকে কিন্তু আমরা আসলে
হ্যাঁ ঠিক আছে আমি মাস্টার্সে পড়ছি, আমার একটা প্রজেক্ট করতে হচ্ছে, বাট আসলে আমি কতখানি ওখানে ইনভলভ, এই জায়গাটা কিন্তু টিচার এবং স্টুডেন্টদের আমার মনে হয় আরো একটু প্রোঅ্যাক্টিভলি যে একটা গুড রিসার্চ কিভাবে তারা করতে পারে। আর আমাদের দেশের ছেলে মেয়েদের রিসার্চের নলেজও কম, মানে ইনফ্যাক্ট আমিও বলবো যে আমিও বোধহয় তার মধ্যে পড়ি। তো সেই জায়গাগুগুলোতে আমাদের আরো বেশি রিসার্চ রিলেটেড নলেজ কিভাবে করতে হবে, কিভাবে ই করতে হবে, সেই জায়গায় তখন হয়তো আমরা আরো ভালো কিছু পেতে পারি। একবারে শেষ পর্যায়ে ছোট করে যদি একটু বলেন যে আদর্শ কমিউনিটি ভিত্তিক মানসিক স্বাস্থ্য মডেল করতে কোন কোন মূল উপাদানগুলো আসলে প্রয়োজন? আচ্ছা খুবই, মানে আমি আসলে জানি না আমি ওই জায়গায় দাঁড়ানো কিনা বা আমি করতে পারি কিনা, বলতে পারি কিনা, তারপর আমি চেষ্টা করছি বলার যে আসলে আদর্শ বলে আসলে কিছু নেই, তাই না? মানে এটা তো স্ট্যান্ডার্ডাইজড আমরা বলি, কিন্তু মূলত এটা তো ডিপেন্ড করে প্রত্যেকটা কালচার এবং কনটেক্সট অনুযায়ী। সুতরাং প্রত্যেকটা কালচার বা কনটেক্সট অনুযায়ী, প্রত্যেকটা ভৌগোলিক ভূখণ্ড, ওই দেশের মানুষের অনুযায়ী হচ্ছে একটা মানে মেন্টাল হেলথ, হ্যাঁ কমিউনিটি মেন্টাল হেলথ যদি বলি, ওই দেশের মানুষের বা ওই এলাকার মানুষের চাহিদা অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী একটা হচ্ছে, আমরা হচ্ছে এটাকে বলি যে ব্রডার হচ্ছে অ্যাডাপ্টেড একটা মেন্টাল হেলথ সার্ভিস বা কমিউনিটি সার্ভিস যদি আমরা চাই, সেই জায়গাটায় আমাদের প্রথমত যেটা বললাম যে ওই মানুষের নিডটাকে আগে অ্যাসেস করতে হবে। দেন ওই যে বললাম মোর অন লাইক অ্যাওয়ারনেস সেশনগুলো করতে হবে, গ্রুপ থেরাপিউটিক অ্যাপ্রোচগুলোকে বড় করতে হবে, আরও বেশি দলীয় আলোচনাগুলো করতে হবে, এবং প্রত্যেকটা জায়গায় একজন করে অন্তত মেন্টাল হেলথ প্রফেশনালসকে ওখানে আসলে আমরা সেটেল করতে হবে, তারপরে আমরা সার্ভিসটা ছড়িয়ে দিতে পারবো। জি, অনেক ধন্যবাদ আপু। আশা করছি আজকের অনুষ্ঠান থেকে দর্শকরা অনেক বেশি উপকৃত হয়েছেন, এবং আপনার এই তথ্যগুলো আশা করছি আমরা চেষ্টা করব আমাদের RTVর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী, সুবিধাবঞ্চিত মানুষ যারা আসলে অনেকে আমাদেরকে দেখে থাকেন তাদের কাছে আসলে পৌঁছে যাবে, এবং এতটুকু যদি আসলে অ্যাওয়ারনেস তৈরি হয় সেটাই আমাদের অনেক বড় প্রাপ্তি হবে। ধন্যবাদ আপু আপনার সময়। থ্যাংক ইউ নুসরাত, থ্যাংক ইউ RTVকে। আমরা আরো বেশি মেন্টাল হেলথ নিয়ে অনেক কথা বলতে চাই। অবশ্যই, ইনশাআল্লাহ। ধন্যবাদ। দর্শক, মানসিক স্বাস্থ্য কোনো বিলাসিতা নয়, এটা মানুষের মৌলিক অধিকার। সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট নীরব হতে পারে, কিন্তু সেই কষ্ট কখনো ছোট নয়। একটু সহানুভূতি, একটু শোনা আর সময় মতো সহায়তা, এই ছোট ছোট উদ্যোগই কিন্তু বদলে দিতে পারে একটি মানুষের জীবন, একটি পরিবার, একটি সমাজ এবং পুরো কমিউনিটির ভবিষ্যৎ। আমরা যদি প্রত্যেকে নিজের জায়গা থেকে একটু সচেতন হই, যদি কারো কষ্টকে অবহেলা না করে পাশে দাঁড়াই, তাহলে গড়ে উঠবে এমন একটি সমাজ যেখানে মানসিক সুস্থতা সবার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। এই আশার কথাতেই আজকে শেষ করছি মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক নিবেদিত RTVর মনের কথা অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বেনিবুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।